হ্যালো প্রিয় স্টুডেন্ট, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, পরীক্ষা তোমাদের দোরগোড়ায় চলে এসেছে বলতে পারো। তাই আজ আমি তোমাদের এমন 4টি সংলাপ রচনার সাজেশন নিয়ে এসেছি যেগুলো একবার দেখা মাত্রই তোমাদের মনে গেঁথে যাবে। এটার মুখস্থ করতে হবে না বা আলাদা করে তোমাদেরকে লিখতেও হবে না। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদের অনেক কাজে লাগবে এবং ছোট ছোট টিপসও এই ভিডিওর মাধ্যমে আজকে শেয়ার করব তোমাদের সাথে। কী টিপস? না কিভাবে তোমরা সংলাপ রচনা লিখবে এবং কোন জায়গায় কিভাবে লিখলে তোমরা নাম্বারটা আরও বেশি ভালো পাবে, সে সম্বন্ধে জানতে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবে। আমি যে 4টি সংলাপ রচনা আজকে ভিডিওতে আলোচনা করব, এই 4টি কিন্তু তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই এই 4টি অবশ্যই মনোযোগ সহকারে তোমরা দেখতে থাকো, শুনতে থাকো, তোমাদের একেবারেই সমস্তটাই হয়ে যাবে। তোমাদের সংলাপ রচনাতে নম্বর আছে 5 নম্বর। এখানে দেখো ওয়ার্ড লিমিট থাকে, তোমরা 150 মার্কসের বেশি কিন্তু লিখতে পারো না। আর প্রতিবেদনও থাকে 5 নম্বর। তো সংলাপ রচনা অথবা প্রতিবেদন তোমরা লিখতে পারো। তো আজকে আমি সংলাপ রচনাটা দিচ্ছি, নেক্সট দিন প্রতিবেদন দেব। দেখো, সংলাপ লেখার গুরুত্বপূর্ণ কিছু নিয়ম রয়েছে। যেটা প্রথম নিয়ম আমি লিখেছি, শিরোনাম দাও, অর্থাৎ হেডিং। শিরোনাম দিতে হবে, কোন বিষয়ে তুমি সংলাপটা লিখছো। তোমার যদি সেই মুহূর্তে কোনো বিষয় মনে পড়ছে না যে হেডিংটা কী দেবো, তাহলে যেটা আছে ধরো লেখা আছে মোবাইল ফোনের সুবিধা অসুবিধা, তুমি মোবাইল ফোনের সুবিধা অসুবিধা নিয়ে লিখে দিলে। একটা সংলাপ তৈরি করবে, তুমি দুজনের মধ্যে কথোপকথন করবে, তো একটা হেডিং দিতে হবে, প্রথমে শিরোনাম একটা দিতে হবে অবশ্যই। তো যেটা প্রশ্নতে থাকবে সেটা ধরেই তুমি একটা শিরোনাম দিয়ে দিলে। তারপরে যেটা করতে হবে, 2 নাম্বার দেখো আমি পয়েন্টে দিয়েছি, চরিত্র নির্ধারণ করতে হবে। তোমাদেরকে চরিত্রটা দেখে নিতে হবে যে কোন কোন ক্যারেক্টার থাকবে। তাদের তো নাম অবশ্যই থাকবে এবং নাম দেবে প্রতিটা চরিত্রের। আর কি সম্পর্ক থাকবে চরিত্রের মধ্যে, 2 বন্ধু হতে পারে সেখানে বা আরও অন্যান্য অনেক সম্পর্ক হতে পারে। প্রত্যেক বক্তার যে নাম সেটা ব্যবহার করা কিন্তু অতি আবশ্যক, যেটা আমি একটু আগেই বললাম। আর প্রতিটি বাক্যের আগে বক্তার নাম ও কোলন দিতে হবে। যেমন দেখো আমি দিয়েছি রাহুল আর সুমন, রাহুলের পাশেও দেখো কোলন রয়েছে। এভাবে কোলন দিয়ে তুমি তার বক্তব্যটা লিখলে, তাহলে সেটা সহজে বোঝাচ্ছে যে রাহুল কি বলতে চাইছে। তার নিচে তুমি ধরো সুমন নাম লিখলে, এখানে তো নামগুলো বলে দেওয়া হবে না, জাস্ট তোমাদেরকে কী দেওয়া হবে, বিষয়টা দিয়ে দেওয়া হবে। তোমাদেরকে নাম নিজেকেই ঠিক করতে হবে। তাই তোমরাও খুবই সহজ নাম, সহজ ভাষা দিয়ে লেখাটা শুরু করবে। কেমন? আরেকটা জিনিস তোমাদেরকে সংলাপ রচনার ক্ষেত্রে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বিষয় থেকে বিচ্যুত হলে কিন্তু চলবে না। এটা আবার কেমন, একটু ভেঙে বলি। পুরো সংলাপটি একই বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। ধরো তুমি লিখছো যে কী লিখবে, সোশ্যাল মিডিয়া নিয়ে, তো তোমাকে সেটা সোশ্যাল মিডিয়ার ভালো দিকটা বা খারাপ দিকটা সম্পর্কে লিখছো, সে যেটা দিয়েছে ধরো, তো সেটাই তোমাদেরকে লিখতে হবে। তুমি অপ্রাসঙ্গিক কথা লিখলে সেটা কিন্তু শোভা দেবে না, সেটাতে তুমি কিন্তু বেশি নাম্বারও পাবে না, অথচ তোমার নাম্বার বরং ওটাতে কেটে নেওয়া হবে। তাই যেইটুকু লিখতে বলা হচ্ছে, যে প্রসঙ্গে লিখতে বলা হচ্ছে, সেটা অবশ্যই মাথায় রাখবে আর সেইভাবেই কিন্তু লেখাটা লিখবে। খুব বেশি লিখলে যে নাম্বার পাওয়া যায় সেটাও নয়, তাই না? আর সংলাপ রচনার ক্ষেত্রে যেটা লাস্ট তোমাদের থাকবে, উপসংহার। উপসংহার লিখবে না, জাস্ট আমি এটা তোমাদেরকে বোঝানোর জন্য পয়েন্টটা দিয়েছি, উপসংহার জিনিসটা তোমরা কিন্তু লিখবে না। তোমাদেরকে মাথায় রাখতে হবে কি, যে সংলাপের মাধ্যমে একটি ভালো সিদ্ধান্ত বা শিক্ষা প্রকাশ পেলে সেটা খুব ভালো একটা নম্বর পাওয়া যায়। যে একটা একদম সংলাপ রচনা হয়ে গেল, তার শেষে তুমি একটা নীতিকথামূলক, একটা শিক্ষামূলক একটা কিছু বক্তব্য তুলে ধরলে,
সেটাতে কি হবে, যিনি পরীক্ষক, যিনি খাতা চেক করছেন, ওনার চোখে পড়বে যদি সংলাপের শেষটা উনি যদি ভালোভাবে পড়েন, তাহলে ওনারও ভালো লাগবে, তোমার নাম্বারটাও কিন্তু সেক্ষেত্রে বেশি হবে। কেমন? দেখো, প্রথম সংলাপ রচনা আমাদের চলে এসেছে ইন্টারনেটের ভালো মন্দ। তোমাদেরকে এই হেডিংটা ধরো দিয়ে দিল ইন্টারনেটের ভালো মন্দ। এবারে কিন্তু তোমরা পুরো বিষয়টা লিখতে শুরু করবে। তো দুই বন্ধুর মধ্যে সংলাপ। প্রথমে তুমি একটা শিরোনাম দেবে ইন্টারনেটের ভালো মন্দ, দুই বন্ধুর মধ্যে সংলাপ, এটাও লিখতে পারো। কেমন? দেখো, আমি নাম লিখেছি রাহুল আর সুমন। রাহুল কি বলছে দেখো, আজকাল লক্ষ্য করছিস ইন্টারনেট ছাড়া আমরা যেন এক মুহূর্ত চলতে পারছি না। তখন সুমন কি বলছে দেখো, একদম ঠিক, ইন্টারনেট এখন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। রাহুল বলছে তখন, পড়াশোনার ক্ষেত্রে ইন্টারনেট খুব উপকারী। অনলাইন ক্লাস, ইবুক, নোটস ও বিভিন্ন তথ্য সহজেই পাওয়া যায়। তাহলে এখানে কথোপকথনটা হচ্ছে দুই বন্ধুর মধ্যে, রাহুল আর সুমনের মধ্যে। আমরা এইটুকু অংশ লিখলাম, এখান থেকে আমরা বুঝতে পারছি একটা ইন্টারনেটের একটা ভালো দিক প্রথমে ফুটে উঠছে, এরপরে নিশ্চয়ই কী উঠবে, তার খারাপ দিকটাও ফুটে উঠবে। যেহেতু আমাদেরকে দেখো মানে বিষয়বস্তু, মূল যে পয়েন্ট, সেটা কি দিয়ে দেওয়া হয়েছে, ইন্টারনেটের ভালো মন্দ। যদি ইন্টারনেটের শুধু ভালো দিকটা দিতে বলতো, তাহলে আমরা সেটা ভালো দিক সম্পর্কে লিখতাম। মন্দটাও যেহেতু অ্যাড করা হয়েছে এখানে, তাই আমরা পরে কিন্তু মন্দটা বিষয়ে বলবো। এরপরে দেখো সুমন কি বলছে, শুধু পড়াশোনা নয়, ইন্টারনেটের মাধ্যমে আমরা মুহূর্তে দূরের মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারি। ইন্টারনেট নিয়ে লেখা কিন্তু খুবই সহজ বিষয়, তাই না? তোমাদেরও হয়তো হাতে সারাক্ষণ ফোন রয়েছে, তোমরা তার সুবিধা অসুবিধা নিশ্চয়ই একটু একটু হলেও জানো, তাই না? রাহুল তখন দেখো কি বলছে, চাকরি, ব্যবসা ও বিনোদনের ক্ষেত্রেও ইন্টারনেটের ব্যবহার বেড়েছে। সুমন বলছে তখন, তবে এর কিছু খারাপ দিকও আছে। এই দেখো, মন্দ দিকও চলে এসেছে। রাহুল তখন বলছে, হ্যাঁ, অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের সময় নষ্ট হয় এবং পড়াশোনায় মনোযোগও কমে যায়। সুমন তখন বলছে, দীর্ঘক্ষণ মোবাইল বা কম্পিউটার ব্যবহার করলে চোখ ও শরীরের ক্ষতি হয়। তাহলে আমরা যখন প্রথম প্যারার মধ্যে পেয়েছিলাম, কয়েকটা প্যারার মধ্যে যে ভালো দিকগুলো, আমাদেরকে নেক্সট প্যারাতে কিন্তু সেটা মন্দ দিকগুলো কিন্তু দেখাতে হলো, তাই না? রাহুল দিয়ে বলছে দেখো, অনেক সময় ভুল তথ্য ও কুপ্রভাব তরুণ সমাজকে বিভ্রান্ত করে। সুমন তখন বলছে, তাই আমাদের উচিত ইন্টারনেটকে প্রয়োজন অনুযায়ী ও সচেতনভাবে ব্যবহার করা। রাহুল তখন বলছে, এবং এটাই শেষ প্যারা চলছে, এবং এখানেই একটা শিক্ষামূলক দেখো উক্তিও আমি ব্যবহার করেছি। কি দিয়েছি? ঠিকই বলছিস, সঠিক ব্যবহার করলে ইন্টারনেট সত্যই আমাদের জীবনের আশীর্বাদ হতে পারে। এরকমভাবে তোমরা যদি শেষটা করতে পারো, তাহলে কিন্তু খুবই ভালো হবে। মানে খুবই ভালো হবে বলতে তোমাদের নম্বরটা বেড়ে যাবে আর কি। তোমরা যত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবে জিনিসটা, তত ভালো হবে। আর এই যে নামগুলো আমি লিখেছি, রাহুল, সুমন, এই নামগুলো তোমরা যদি ব্ল্যাক কালি ইউজ করতে পারো তো ভালো। আর পরীক্ষায় খাতায় তোমরা কোনো রেড, গ্রিন, পিঙ্ক, ইয়েলো কোনো কালার ইউজ করবে না, শুধুমাত্র ব্ল্যাক আর ব্লুটাই কিন্তু ইউজ করবে। কেমন? চলো, এরপরে আমাদের দ্বিতীয় নাম্বার সংলাপ রচনা চলে আসছে, বৃক্ষরোপণের উপযোগিতা। এটা তোমাদেরকে মানে হেডলাইন দিয়ে দেওয়া হয়েছে, বৃক্ষরোপণের উপযোগিতা, তোমরা এবারে লিখবে। এটা একটু আমি অন্যভাবে লিখেছি, অর্থাৎ প্রথমে আমি কয়েকটা লাইনের মধ্যে একটা গল্প লিখেছি। আজ সকালে স্কুলের প্রার্থনা সভায় শিক্ষক পরিবেশ রক্ষার কথা বলছিলেন। স্কুল ছুটি হবার পর বাড়ি ফেরার পথে এই বিষয় নিয়ে রাহুল ও সুমনের মধ্যে আলোচনা শুরু হলো। আগেরটা যেমন আমি লিখলাম, মানে লিখে দিলাম তোমাদেরকে, সেরকমভাবে কিন্তু এটা করিনি। এটা কি করেছি, তোমরা এভাবেও লিখতে পারো, এভাবে আরও বেশি ভালো লাগবে। তোমাদেরকে একটা প্রেক্ষাপট তুলে দিলাম আমি, যে কি পরিস্থিতিতে তোমাদের কি চলেছে, তোমাদের কোথা থেকে হুট করে কথাটা এলো মনে, তো সে সম্পর্কে একটু প্রথমে তোমরা 2-4 লাইন লিখে নিলে। এটা হয়ে গেল। তারপরে দেখো, এবারে বক্তব্যটা শুরু হচ্ছে, মানে সংলাপটা শুরু হচ্ছে।
রাহুল বলছে, দেখো এখানে আমি একই নাম দিয়েছি, তোমরা আলাদা আলাদা নাম অবশ্যই ব্যবহার করবে, আর তোমাদের তো যেহেতু একটাই থাকবে তো তোমরা রাহুল সুমন দিলেও কোনো অসুবিধা নেই। রাহুল দেখো কি বলছে, আর স্যারের কথাগুলো শুনে বুঝলাম গাছের গুরুত্ব কতটা বেশি। সুমন তখন বলছে, একদম ঠিক, বৃক্ষরোপণ ছাড়া পরিবেশ রক্ষা করা সম্ভব নয়। মানে এখানে যেহেতু বৃক্ষরোপণের উপযোগিতা দিয়েছে, তাহলে আমরা শুধুমাত্র উপযোগিতার দিকটিই তুলে ধরব। রাহুল তখন বলছে, গাছ আমাদের অক্সিজেন দেয় এবং বাতাসকে বিশুদ্ধ রাখে। সুমন তখন বলছে, শুধু তাই নয়, গাছ তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ও বৃষ্টিপাতে কিন্তু সাহায্য করে। রাহুল তখন বলছে, গাছ মাটি ক্ষয় রোধ করে এবং বন্যা প্রতিরোধও সহায়তা করে। সুমন তখন বলছে, আজকাল নির্বিচারে গাছ কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। রাহুল তখন বলছে, তাই আমাদের উচিত বেশি করে গাছ লাগানো ও তাদের যত্ন নেওয়া। সুমন তখন বলছে, স্কুল, রাস্তা ও বাড়ির আশেপাশে গাছ লাগালে পরিবেশ কিন্তু সুন্দর হবে। মানে তোমরা এভাবেও লিখতে পারো, পরিবেশ সুন্দর হবে বনলা রাহুল, এভাবেও লিখতে পারো। কেমন? আমি একটু শর্টে লেখার চেষ্টা করেছি, তোমাদেরকে জাস্ট জিনিসটা আমি বুঝিয়ে দেব। তোমরা নিজের ভাষাতে অবশ্যই লিখবে, কারণ যদি এই 4টে ছাড়াও তোমাদের অন্য আসে তাও তোমরা লিখতে পারবে, যেহেতু তোমাদের কাছে ফর্মুলাটা রয়েছে, কিভাবে তোমরা লিখবে তার ফরম্যাটটা তোমরা বুঝে গেছো, তাহলে তোমাদের কাছে ইজি হয়ে যাবে, যে কোনো সংলাপই দেখ না কেন তোমরা নিজেরা অনায়াসে লিখে ফেলতে পারবে। রাহুল তখন বলছে, এতে ভবিষ্যৎ প্রজন্ম সুস্থভাবে বাঁচতে পারে। সুমন তখন বলছে, ঠিকই বলেছিস, বৃক্ষরোপণই পারে পৃথিবীকে সবুজ ও বাসযোগ্য করে তুলতে। দেখো এগুলো যেহেতু 5 নম্বরে, তাই খুব একটা বিশাল বড় বড় করে লেখার কোনো প্রয়োজন নেই, যতটা ওয়ার্ড লিমিট রয়েছে ততটাই আমরা লিখেছি। এরপরে আমাদের 3য় নাম্বার সংলাপ রচনা চলে এসেছে, জল সংরক্ষণ। প্রথমে গল্পের মতো করে ভূমিকা একটু দিয়েছি, তারপরে সংলাপটা শুরু করেছি। তো পড়ে নিই ভূমিকাতে কি দিয়েছি। গ্রীষ্মের দুপুরে স্কুল থেকে ফেরার পথে রাহুল ও সুমন দেখল রাস্তার একটি কল থেকে অকারণেই জল পড়ে যাচ্ছে। সেই দৃশ্য দেখে তাদের মধ্যে জল সংরক্ষণ নিয়ে আলোচনা শুরু হলো। এটা লিখেছি, এটা লিখলে দেখো একটা জিনিস তোমরাও লক্ষ্য করছো যে সংলাপ লেখার ক্ষেত্রে আমরা শুধু হঠাৎ করে সংলাপ দুটো ব্যক্তির মধ্যে শুরু করলে সেটা খুব একটা ভালো মানাচ্ছে না, কিন্তু যদি আমরা একটু ভূমিকা দিই, একটু প্রথমে গল্পের মতো করে ভূমিকাটা দিই যে কোন পরিস্থিতিতে কী কারণে সংলাপটা ফুটে এলো, তাহলে তোমরা এটা যদি লিখতে পারো খুবই ভালো হবে। তাহলে কি হবে, একটা সংলাপ যে লিখছো সেটার ফরম্যাটটা একদম খুব ভালোভাবে সাজানো হবে, এবং যিনি পরীক্ষক খাতা চেক করছেন উনি খুব ভালোভাবে তোমাদের খাতাটা চেক করবেন, মনোযোগ সহকারে পড়বেনও, আর তোমরা নাম্বারও খুবই ভালো পাবে। দেখো রাহুল কি বলছে, দেখছিস সুমন, কত জল অকারণে নষ্ট হচ্ছে। সুমন বলছে তখন, সত্যই, আমরা যদি এভাবে জল অপচয় করি ভবিষ্যতে বড় সংকট দেখা দেবে। রাহুল তখন বলছে, জল ছাড়া মানুষের জীবন কল্পনাও করা যায় না। সুমন তখন বলছে, অথচ আমরা প্রয়োজনের তুলনায় অনেক বেশি জল ব্যবহার করি। রাহুল তখন বলছে, দাঁত ব্রাশ করার সময় বা হাত মুখ ধোয়ার সময় কল বন্ধ রাখলে জল বাঁচানো যায়। সুমন তখন বলছে, বৃষ্টির জল সংরক্ষণ করলেও কিন্তু পানীয় জলের সমস্যা অনেকটাই কমবে। রাহুল বলছে, জল দূষণ বন্ধ করাও খুব জরুরি। সুমন বলছে, ঠিকই বলেছিস, বিশুদ্ধ জল না থাকলে নানা রোগ ছড়ায়। রাহুল তখন বলছে, তাই আজ থেকে আমাদের জল সংরক্ষণের অভ্যাস গড়ে তুলতে হবে। সুমন বলছে, জল বাঁচালে জীবন বাঁচবে, এ কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে। এই সংলাপটা তোমাদের কমপ্লিট হয়ে গেল, মানে 3 নাম্বার সংলাপও তোমাদের কমপ্লিট হয়ে গেল। আমি তোমাদেরকে পরীক্ষার খাতা সাজানোর একটা ভিডিও দিয়েছি, দেখবে তোমরা যারা এখনও দেখোনি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, কিভাবে তোমরা পরীক্ষার খাতা সাজাবে, অর্থাৎ পরীক্ষায় কিভাবে তোমরা লিখলে বেশি নম্বর পাবে, কি কি ফরম্যাট রয়েছে পরীক্ষার খাতার লেখার ক্ষেত্রে। শুধুমাত্র পড়ে গিয়ে মুখস্থ করে লিখে দিলে যে ভালো নম্বর পাওয়া যায় তাও কিন্তু নয়, পরীক্ষার খাতাতে লেখারও কিছু নিয়ম রীতি রয়েছে,
তো সেই ভিডিওটা আমার চ্যানেলে রয়েছে এখনও, তোমরা একবার গিয়েও দেখে নেবে। এরপরে আমাদের লাস্ট সংলাপ অর্থাৎ 4 নম্বর সংলাপ রচনা রয়েছে সোশ্যাল মিডিয়ার ভালো মন্দ। দেখো এখানেও একটা ভালো দিক রয়েছে, একটা মন্দ দিক রয়েছে, যেমন ইন্টারনেটে ছিল। প্রথমে একটু গল্পের মতো করে আবার আমি দিয়েছি, তারপর সংলাপ বলছে স্কুলের লাইব্রেরিতে বসে পড়াশোনা করার সময় রাহুল দেখল সুমন বারবার ফোন দেখছে। যদিও স্কুলে ফোন অ্যালাউ নয়, কিন্তু একটা সংলাপে প্রথমে তোমাদেরকে গল্পের মতো করে লিখতে হবে, তাই লিখেছি। তখনই সোশ্যাল মিডিয়া নিয়ে তাদের কথাবার্তা কিন্তু শুরু হলো। এরপরে দেখো রাহুল বলছে, পড়ার সময় তুই বারবার মোবাইল দেখছিস কেন? তখন সুমন বলছে, দেখো সোশ্যাল মিডিয়ায় একটু খবর দেখছিলাম। রাহুল বলছে তখন, এতে খবর জানা যায় ঠিকই, কিন্তু অতিরিক্ত ব্যবহার ক্ষতিকর। সুমন তখন বলছে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় ভালো দিক যেমন আছে তেমনই খারাপ দিকও আছে। রাহুল তখন বলছে, এর মাধ্যমে দূরের বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখা যায়। সুমন তখন বলছে, আবার ভুল খবরও ও গুজবও খুব দ্রুত ছড়িয়ে পড়ে। দেখো এখানে কিন্তু ভালো দিকটা আর মন্দ যে দিকটা রয়েছে সেটা কিন্তু মিলেমিশে রয়েছে। যেমন একটা আমি আগে দিয়েছিলাম তোমাদের ইন্টারনেটের ভালো মন্দ দিক, সেখানে প্রথমে ভালো দিকগুলো বলে দেওয়া হলো, তারপরে মন্দ দিক। তো এইভাবেও করতে পারো, আবার এটা যেমন দিয়েছি এভাবেও তোমরা লিখতে পারো। এগুলো ছাড়াও তোমরা নিজেদের মতো করে বই থেকে লিখতে পারো, কেমন? রাহুল তখন বলছে, অতিরিক্ত ব্যবহার পড়াশোনায় মনোযোগ নষ্ট করে। সুমন বলছে, তাই সোশ্যাল মিডিয়া সীমিত ও সচেতনভাবে ব্যবহার করা উচিত। রাহুল তখন বলছে, তবে আমরা এর ভালো দিকগুলো কাজে লাগাতে পারবো। সুমন বলছে, ঠিক বলেছিস, সংযমী সোশ্যাল মিডিয়া ব্যবহারে মূল চাবিকাঠি। দেখো তোমরা যদি শেষটা এভাবে না করতে পারো, যে তোমাদের হয়তো মানে মনে পড়ছে না সেই মুহূর্তে এমন কোনো শব্দ যেটা শেষটাতে মানাবে, তো তোমরা নিজেদের ভাষাতেও অবশ্যই শেষ করবে, কিন্তু মানে কমপ্লিট করেই ছাড়বে। কমপ্লিট না করে কিন্তু অর্ধেকটা লিখে চলে আসবে না, তাহলে কিন্তু 5 নম্বরে যদি তোমরা 3ও পাও, সেখানে তোমরা কিন্তু 2 এরকম নাম্বার হয়তো পেতে পারো। তো শেষটা করে আসবে যে করেই হোক, আর নিজের ভাষাতে লেখার চেষ্টা করবে যদি এই কথাগুলো না মনে পড়ে, যে সংযমী সোশ্যাল মিডিয়ার ব্যবহারের মূল চাবিকাঠি, এসব কথা পরীক্ষার মুহূর্তে হয়তো মনে পড়তে নাও পারে। তো এই ছিল আজকে তোমাদের 4টি সংলাপ রচনা। সংলাপ রচনা ছাড়াও তোমরা যদি তোমাদের যে 5 নম্বরের আরও রয়েছে অর দিয়ে প্রতিবেদন রচনা, তো সেটা যদি চাও সেটার ভিডিও অবশ্যই কমেন্ট করতে পারো। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি তোমাদের জন্য অতি শীঘ্রই নেক্সট ভিডিও নিয়ে আসবো।